এনআরআই নাচ। এনআরআই নাচ আজকে একটা ঘটনা নিয়ে একটা আলোচনা করব। সবার আগে বলি, গতকাল ইস্ট বেঙ্গল বাংলায় যে এই মুহূর্তে বন্যা হচ্ছে বা বন্যা হয়েছে সেই সংক্রান্ত যে এখন উদ্ধার কার্য চলছে, উদ্ধার কাজ, সেই সংক্রান্ত কাজে মুখ্যমন্ত্রীর যে ত্রাণ তহবিল আছে সেখানে 15 লক্ষ টাকা দেবার ঘোষণা করেছে, গতকাল ঘোষণা করেছে। তো জানি না মোহনবাগান সুপার জায়েন্ট করবে কি না। তো যাকে এই এনআরআই নাচ বিষয়টা নিয়ে বলতাম না, কিন্তু দেখছি আজকে একটা খবরের কাগজে একটা প্রতিবেদন বেরিয়েছে। সেখানে বলা হয়েছে যে ইংল্যান্ডে রিডিংয়ে বোধহয় ডোনা গাঙ্গুলির একটা নৃত্যানুষ্ঠান ছিল, মানে অনেকগুলো সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, তার মধ্যে ডোনার একটা নাচ ছিল। তো সেই নাচটাকে সরিয়ে দেওয়া হয়েছে। তো সেইটা নিয়ে প্রতিবেদনটা মোটামুটি লেখা, কিন্তু প্রতিবেদনটা আমার পুরোটা পড়ার দরকার পড়েনি। মোটামুটি হেডিংটা দেখে এবং কিছু ওই যে হাইলাইটেড অংশ থাকে আর্টিকেলে, সেটা দেখে মোটামুটি আমি আন্দাজ করে ফেলেছি যে কেসটা কী হয়েছে। এবং তারপর আমি দেখছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, টুইটারে মূলত অনেকে অনেক কিছু লিখছে, এটার বিরুদ্ধে লিখছে। তো যেহেতু আমি ইংল্যান্ডেও থেকেছি এবং একাধিক দেশে থেকেছি কর্মসূত্রে, সুতরাং ব্যাপারটা আমার বোঝার জন্য পুরো আর্টিকেলটা পড়ারও প্রয়োজন পড়েনি, এই ক্ষেত্রে পড়ার প্রয়োজন বোধ হয়নি। আমি আরও দেখছি যে অনেকেই এই যবে থেকে এই ত্রাণের উদ্ধার কাজ শুরু হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার শুরু করেছে, অনেকে দেখি খোঁচা মেরে লিখছে যে কোথায় গেল তারা যারা আন্দোলন করেছিল কলকাতার অলিতে গলিতে এই আরজিকর কাণ্ডের পর। তো সেটা নিয়ে আমি লিখেছি কিছু, কিন্তু দুটোই মোটামুটি কানেক্টেড এই বিষয়টা। প্রথমত, বিদেশটা ছোঁয়ার আগে একটু দেশটাকে হালকা করে ছুঁয়ে নিই। দেখুন, যারা মোটামুটি এই আন্দোলনগুলো করেছিল তাদের মধ্যে একটা শ্রেণী হচ্ছে সেই সব অল্প বয়সী ছেলে মেয়ে যাদের বাবা মা পূর্বের সরকারের আমলে অনেক কিছু সুবিধা পেয়েছিল বিভিন্ন কর্মক্ষেত্রে। আগে তো ছিল সমস্ত ক্ষেত্রেই, আপনার শিক্ষকতা হোক বা যে কোনো পেশায় একটা কানেকশন থাকলে সুবিধা হতো, এবং অনেকেই সেই সুবিধাটা পেয়েছে। তো মোটামুটি প্রিভিলেজড ক্লাস তারা। এবং আপনি দেখবেন যারা যারা ডাক্তারি পড়ুয়ারা ছিল তাদের মধ্যে অনেকে ওই শ্রেণীর, মানে যাদের যথেষ্ট পয়সা আছে এবং যারা কোনো দিন সরকারি হাসপাতালে নিজেরা যায় না, ব্যক্তিগত ক্ষেত্রে নিজেরা যায় না বা নিজেদের পরিবারের লোকজন যায় না। তো আশা করি ব্যাপারটা আপনারা মোটামুটি বুঝতে পারলেন এখানে কি হয়েছিল। এবার আসা যাক এনআরআইতে, যেটা আমাদের মূল বিষয়। দেখুন, বিদেশে আমি মানে সোনা বিদ্যা নয়, মানে যেহেতু আমি নিজে আমেরিকা সহ ইউরোপের একাধিক দেশে এবং ওদিকে দক্ষিণ কোরিয়াতেও থেকেছি কর্মসূত্রে, তো মোটামুটি একটা ধারণা আছে মানে কোথাকার লোক কীরকম ভাবে। মোটামুটি সামগ্রিকভাবে যে কোনো এনআরআই বা বিদেশে বসবাসকারী নন রেসিডেন্ট ইন্ডিয়ান, তারা বিদেশে যায় কেন? তাদের একটা কেরিয়ার ফোকাস থাকে, সবার ক্ষেত্রেই থাকে, আমার ক্ষেত্রেও আছে। তো আমার নিজের যে পেশাতে রয়েছে সেই পেশায় ভালো কাজ করার জন্য, যেখানে ভালো কাজের সুবিধা সেখানে যাব। এটা গ্লোবালাইজেশনের যুগে, এটাতে কোনো অসুবিধা নেই। তো মুশকিল যেটা হয় যে এইটা করতে করতে, মানে যেহেতু আমাদের মনের কোনো বাউন্ডারি থাকে না, মনের সীমানা থাকে না, কোথাও কাটাতারে বেড়া থাকে না, তো অনেক সময় আমাদের দিকভ্রষ্ট হয়ে যায়, আমাদের মনটা দিকভ্রষ্ট হয়ে যায়। এটা যে সবাই ইচ্ছা করে করে তাও নয়, এটা বুঝতে হবে, মানুষের মনটাকে আপনাকে বুঝতে হবে। তো এই নিজের কেরিয়ার নিয়ে ভাবতে 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 অনেক ক্ষেত্রেই বা বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ একটু অত্যাধিক আত্মকেন্দ্রিক হয়ে যায় বা একটু স্বার্থপর হয়ে যায় বা সেলফ সেন্টার্ড, সেলফিশ মানুষ হয়ে যায়। মানে এইটা ওই যে বললাম না, বাউন্ডারি, মানে কাকি কীভাবে দেখছেন, দেখতে দেখতে অন্যভাবে দেখা শুরু করে ফেললেন। ওই বাউন্ডারিটা, যেটা বাউন্ডারিটা অলিখিত বাউন্ডারি, মনের বাউন্ডারি, তাই মানুষ একটু অত্যাধিক সেলফ অবসেসড, আত্মকেন্দ্রিক, স্বার্থপর হয়ে যায়। এবং তখন কি হয়, যারা ধরুন ইংল্যান্ডে রয়েছে বা যে কোনো উন্নত দেশে রয়েছে, প্রথম বিশ্বে,
তারা ভাবতে শুরু করে আমি প্রথম বিশ্বে আছি, আমার দেশটাও মানে যেখান থেকে এসেছি সেটাও প্রথম বিশ্বের মতন হলে খুব ভালো হয়। মানে ভাবতে ভালো লাগে যে হলে খুব ভালো হয়। এবং আমি দেখছি অনেকে বলছে যে কেন এরা যে এখন যারা কেন্দ্রে ক্ষমতায় আছে তাদের এত তোষামোদ করছে। এইটা একটু ভাববার বিষয়। কেন 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 পুরোটা ইন্টারলিঙ্কড, মানে ডিসজয়েন্টেড কিছু নয়। দেখুন, আপনার দেশ বা ভারতবর্ষ প্রথমে এটা মেনে নিতে হবে, এটা তৃতীয় বিশ্ব। অনেকেই দেখে আমার বন্ধুরা বলে যারা ভারতে আছে, না আমরা এই করেছি সেই করেছি, বন্দে ভারত করেছি, এই করেছি। আমি বললাম যাই করে থাকুক ভাই, আমি বিভিন্ন দেশে যখন ঘুরতে যাই তখন প্রথমে সেখানকার গরিব লোকের অবস্থাটা দেখি, রাস্তাঘাটে সাধারণ মানুষের বা অতি সাধারণ মানুষের, এবং সেটা থেকে আমি বুঝতে পারি যে কোন দেশের আসল অবস্থা কীরকম। আপনি যতই বুক থাবড়ান না, আমি মানে একটা সাধারণ মানুষের, অতি সাধারণ মানুষের অবস্থা দেখে বোঝা যায় একটা দেশের আসল স্বাস্থ্যটা কেমন। মুষ্টিমেয় কিছু অতি ধনী ব্যক্তি দিয়ে কিন্তু একটা দেশের স্বাস্থ্য বোঝা যায় না। আপনার দেশের অতি সাধারণ মানুষের বা গরিব মানুষের স্বাস্থ্য থেকেই কিন্তু বোঝা যায় সেই দেশের সামগ্রিক স্বাস্থ্যটা কেমন। তো আমাদের দেশে অনেকে এরকম ভাবতে ভালোবাসে যে আমরা এগিয়ে যাচ্ছি, আমরা প্রায় প্রথম বিশ্বের কাছাকাছি। ব্যাপারটা তা নয়। আপনাকে আগে মানতে হবে আপনি তৃতীয় বিশ্বে। এবার তৃতীয় থেকে আপনাকে যদি প্রথম হতে হয় তাহলে কি আপনাকে 2 নম্বর আগে হতে হবে, থার্ড থেকে সেকেন্ড হতে হবে, সেকেন্ড থেকে ফার্স্ট। এবার তাহলে আপনাকে এমন কিছু কাজ করতে হবে যেটা তৃতীয় বিশ্বের জন্য উপযোগী, যাতে করে সে দ্বিতীয় বিশ্বের দিকে এগিয়ে যেতে পারে। এবং সেই কাজগুলো যখন করবেন সেগুলো তখন যারা প্রথম বিশ্বে রয়েছে সেই এনআরআই তাদের ভালো লাগবে না। কেন এনআরআই ধরুন আমি একটা দেশে রয়েছে, একটা উন্নত দেশে রয়েছি, তো এখানকার একটা উন্নত ব্যবস্থা রয়েছে, সব কিছু ডিজিটালাইজড বা এরকম কল করে এই করে সেই করে। তা আমি ভাববো আমার দেশে যদি এরকম কোনো ফেসিলিটি এত খুব ভালো হয়, মানে প্রথম বিশ্ব টাইপ। কিন্তু আপনার দেশে তো এখন তৃতীয় বিশ্ব, ওখানে তো ওইটা আপনি ইমপ্লিমেন্ট করে লাভ হবে না। ধরুন আপনার জল নেই, মানে আপনার কলে জল নেই, মানে যেই জল আপনি খেতে পারেন ডাইরেক্ট, আপনি বলছেন আপনার বায়োমেট্রিক করতে হবে আপনার রান্নাঘরে। ব্যাপারটা ওরকম, আপনাকে ধাপে ধাপে এগোতে হবে। এই যে প্রথম বিশ্ব যেখানে ধরুন বায়োমেট্রিক করেছে, তারা তো শুরু থেকেই প্রথম বিশ্ব না, একসময় তারা পিছিয়ে ছিল, আস্তে আস্তে দ্বিতীয় হয়েছে, তৃতীয় থেকে দ্বিতীয়, তারপর প্রথম হয়েছে, ধাপে ধাপে এগিয়েছে। এখন আপনি হঠাৎ করে ভাবছেন আপনার কিছুই নিয়ে একটা আছে না, নিচে জাঙ্গিয়া গলায় ওড়না টাইপ, মানে গলা মাথায় পাগড়ি বেঁধেছে, নিচে জাঙ্গিয়া টাইপ হয়ে গেছে, ওরকম বায়োমেট্রিক। মানে আপনার বেসিক জিনিস নেই, আপনি বায়োমেট্রিক করছেন। যে আপনার মানে যে লোকাল ট্রেনে ধরুন আপনার টয়লেটস নেই, হ্যাঁ, 2-3 ঘন্টা লোকাল ট্রেনে তো জার্নি হয়, 2 ঘন্টা তো হয়, আমি দেখেছি, সেখানে কোনো টয়লেটস নেই। এদিকে আপনি বলছেন আমার বন্দে ভারত হয়েছে, আমরা এই হয়েছে, আমার দেশ এগিয়ে গেছে প্রথম বিশ্বটা, এই সাইকোলজি থেকেই। তো যেটা হচ্ছে যেই সরকার ধরুন প্রথম বিশ্ব টাইপ কিছু ডিসিশন নেবে যেটা প্রথম বিশ্বের জন্য কার্যকর, তৃতীয় বিশ্ব টাইপ নয়, সেই সিদ্ধান্তগুলো যারা নেবে, যেই সরকারই হোক, সে কেন্দ্র সরকার হোক, রাজ্য সরকার হোক, সেই সরকারকে পছন্দ করবে এনআরআইরা, সংখ্যাগরিষ্ঠ এনআরআইরা। কেননা তারা সেটার সঙ্গে অ্যাসোসিয়েট করতে পারে, মানে তাদের যে দৈনন্দিন জীবনে যে সিদ্ধান্তগুলো তারা দেখে বা যে পরিষেবাগুলো দেখে একটা প্রথম বিশ্বে, সেই সিদ্ধান্ত বা সেই পরিষেবা সে যদি দেখে হঠাৎ ভারতে প্রচলন হয়ে গেছে, তখন সে ভাবে না আমার দেশে দারুণ কাজ হচ্ছে, এরকমটাই চাই। কিন্তু সেই চাওয়াটা তার একান্ত ব্যক্তিগত চাওয়া, সেটা কিন্তু প্রয়োজন নয়। মানে দেশের ক্ষেত্রে যে দেশ তৃতীয় বিশ্বে রয়েছে, তাকে কিন্তু এগোতে গেলে প্রথমে দ্বিতীয় বিশ্ব হতে হবে, তারপর প্রথম বিশ্ব হতে হবে। তো যেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার যে কাজগুলো এই মুহূর্তে করছে সেটা হচ্ছে সঠিক কাজ। মানে আপনাকে তৃতীয় থেকে দ্বিতীয় হতে গেলে যেটা, সেটাই তারা করছে। মানে তৃতীয় থেকে 1 নম্বর হতে গেলে যেটা অসম্ভব, আপনাকে তৃতীয় থেকে দ্বিতীয় হতে হবে, দ্বিতীয় থেকে 1 নম্বর হতে হবে। তো আপনি দুম করে তৃতীয়র ওপরে 1 নম্বর ফর্মুলা লাগালে চলবে না, পুরোটাই টাকা নষ্ট, সময় নষ্ট। তো যেহেতু পশ্চিমবঙ্গ সরকার সেই কাজগুলোই করছে, যেটা ধরুন একটা তৃতীয় বিশ্বকে দ্বিতীয় বিশ্বের দিকে নিয়ে যাওয়া যায়, সেই জন্য রাগ। মানে যারা এনআরআইরা রয়েছে, যারা এনআরআই মানে অবশ্যই মানে যে বাংলাদেশে রয়েছে তাকে তো এনআরআই বলবো না, মানে টেকনিক্যালি সেও এনআরআই, নন রেসিডেন্ট ইন্ডিয়ান। বা যে ধরুন নাইজেরিয়াতে রয়েছে সেও এনআরআই, নন রেসিডেন্ট ইন্ডিয়ান। বাট আমরা তাদের মূলত বলছি যারা প্রথম বিশ্বে রয়েছে সেই এনআরআই। তো সেই জন্য তাদের আসল রাগটা আপনার বুঝতে হবে, রাগের উৎসটা কী, এবং তাদের এই রাগটা থাকবেই। মানে আপনি বদলাতে পারবেন না, মানে যতক্ষণে তারা ব্যক্তিগতভাবে নিজেদের বদলাচ্ছে, যাদের চিন্তাভাবনা এই আত্মকেন্দ্রিক চিন্তাভাবনা, ততক্ষণ আপনি কিন্তু কিছু করতে পারবেন না। সুতরাং
তারা কেন এই বন্যা নিয়ে কিছু বলছে না, তারা কেন শুধু এই আরজিকর নিয়ে বলছে, এইটা নিয়ে আমার মনে হয় টুইট করা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করাটা একান্তই মানে আপনার নিজের সময় নষ্ট, আপনার মানে ফালতু বেকার খাটুনি হবে। তো এইটা নিয়ে এগোতে হবে। আর আর কিছু বলার নেই। মোটামুটি আশা করি বলেই দিলাম যে কেন রাগটা এবং কেন তারা কোনো এইসব ব্যাপারে কোনো রকম কন্ট্রিবিউট করে না, সে আপনার সোশ্যাল মিডিয়াতে হোক, ক্যাম্পেনিং হোক বা কোনো ব্যাপারে করে না। তো সকলে ভালো থাকবেন।